উত্তর কোরিয়া নামটি শুনলে সবার আগে যার কথা মাথায় আসে তিনি হলেন দেশটির সুপ্রিম লিডার কিম জং উন। মাত্র ২৭ বছর বয়সে ক্ষমতা হাতে নেওয়া কিম উত্তর কোরিয়া শাসন করছেন প্রায় ১৩ দশক ধরে। কিন্তু তার এই দেশটি যতটা না তার পারমাণবিক অস্ত্র বা সামরিক শক্তির জন্য পরিচিত, তার চেয়ে বেশি আলোচিত এর কঠোর সামাজিক নিয়ন্ত্রণ এবং রহস্যময় জীবন ব্যবস্থার জন্য। উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম একটি গোপন রাষ্ট্র। এই দেশটিতে রয়েছে এমন কিছু নিয়ম যা বাইরের বিশ্বের মানুষের কাছে প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়ার এমন কিছু অদ্ভুত এবং বিতর্কিত আইন সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহমুদুল হক সাইম আর আপনারা দেখছেন মিস্টার হক এক্সপ্লেইনস। প্রথমেই বলতে হয় চুল কাটার নির্দিষ্ট নিয়মের কথা। আমরা যেখানে সেলুনে গিয়ে নিজের পছন্দ মতো হেয়ার স্টাইল করতে পারি, উত্তর কোরিয়ার বিষয়টি এতটা সহজ নয়। দেশটিতে দীর্ঘদিন ধরেই চুলের স্টাইল নিয়ে বিভিন্ন সরকারি নির্দেশনা ও সামাজিক বিধিনিষেধের কথা জানা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে পুরুষ ও নারীদের জন্য কিছু নির্দিষ্ট ধরনের হেয়ার স্টাইলকে উৎসাহিত করা হয়, যেখানে নারীদের জন্য রয়েছে 18টি স্টাইল এবং পুরুষদের জন্য রয়েছে মাত্র 10টি। আর অতিরিক্ত লম্বা চুল, চুলের রং করা বা বিদেশি সংস্কৃতির প্রভাব বহনকারী স্টাইল নিরুৎসাহিত করা হয়। চুল কাটার পর আপনি যদি ভাবেন নীল রঙের জিন্স পরে রাস্তায় বেরোবেন, তাহলেও আপনার জন্য রয়েছে কঠোর শাস্তি। কারণ উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরেই ব্লু জিন্স বা নীল রঙের ডেনিমকে আমেরিকান সংস্কৃতি ও পুঁজিবাদের প্রতীক হিসেবে দেখা হয়। শুধু জিন্সই নয়, কিছু বছর আগে সেখানকার সরকার চামড়ার তৈরি ট্রেন্স কোট, নির্দিষ্ট ধরনের হেয়ার স্টাইল এবং বিদেশি কিছু ফ্যাশন ট্রেন্ডের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ফলে সেখানে পোশাক শুধুমাত্র ফ্যাশনের বিষয় নয়, বরং অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক আনুগত্যের প্রকাশ। আমেরিকার কথা যখন উঠল তখন বলতে হয় ইন্টারনেটের কথা। আমরা যেখানে কয়েক সেকেন্ডেই পৃথিবীর যে কোনো তথ্য খুঁজে বের করতে পারি, উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের কাছে সেই সুযোগ নেই। দেশটিতে সাধারণ মানুষ বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তাদের জন্য রয়েছে কোয়াং মিয়ং নামের একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক। এটি মূলত একটি জাতীয় ইন্টারনেট। সেখানে সরকার অনুমোদিত তথ্য, শিক্ষা উপকরণ, সংবাদ এবং কিছু সীমিত অনলাইন সেবা পাওয়া যায়। অন্যদিকে গ্লোবাল ইন্টারনেট ব্যবহার করার অনুমতি সাধারণত শুধু সরকারি কর্মকর্তা, গবেষক, বিশেষ প্রতিষ্ঠান এবং কিছু নির্বাচিত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ। আমাদের দেশে যেমন পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকলেই রাজধানীতে জমি বা বাড়ি বানানো সম্ভব, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সেখানে চাইলেই যে কেউ গিয়ে বসবাস শুরু করতে পারে না। রাজধানীতে থাকার জন্য প্রয়োজন হয় সরকারের বিশেষ অনুমতি, যা সাধারণত দেওয়া হয় সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী কিংবা রাষ্ট্রের প্রতি আনুগত্য নাগরিকদের। শুধু তাই নয়, ব্যক্তিগত গাড়িও সেখানে খুবই বিরল একটি বিষয়। পৃথিবীর বেশিরভাগ দেশেই যেখানে গাড়ি থাকা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, উত্তর কোরিয়ার মানুষকে রাজধানীতে জমি কেনার মতো গাড়ি কিনতে হলেও সরকারের বিশেষ অনুমতি নিতে হয়। বেশিরভাগ মানুষ তাই এখনও বাস, ট্রাম, ট্রেন কিংবা সাইকেলের মতো পাবলিক ট্রান্সপোর্টের উপরেই নির্ভরশীল। ফলে অন্যান্য দেশের তুলনায় রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম দেখা যায়। আরও অবাক করার বিষয় হলো, পুরো পৃথিবীতে যেখানে 2026 সাল চলছে, উত্তর কোরিয়াতে সেখানে মাত্র 115 সাল। না, তারা টাইম মেশিনে চড়ে অতীতে চলে যায়নি, বরং দেশটির রয়েছে একটি নিজস্ব ক্যালেন্ডার ব্যবস্থা, যার নাম জুসে ক্যালেন্ডার। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর জন্মবছর 1912 সালকে জুসে বর্ষপঞ্জিকার প্রথম বছর হিসেবে ধরা হয়। তাই আমাদের দেশের 2026 সাল উত্তর কোরিয়ায় গিয়ে হয়ে যায় 115 সাল। দেশের বাইরে যোগাযোগের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। বিদেশে সরাসরি ফোন বা ইন্টারনেটের মাধ্যমে কোনো খবর পাঠানো সাধারণ নাগরিকের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বাইরের পৃথিবী দেশটি সম্পর্কে শুধু ততটুকুই জানতে পারবে যতটুকু দেশটির সরকার জানাতে চায়। শুধু তাই নয়, বিদেশি সিনেমা, নাটক এবং সকল প্রকার বিনোদনমূলক কন্টেন্টের উপরেও রয়েছে কঠোর বিধিনিষেধ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার K-pop গান, টিভি সিরিজ এবং চলচ্চিত্র দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। সরকারের মতে এসব বিদেশি কন্টেন্ট দেশের রাজনৈতিক আদর্শ ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। দেশটিতে মোট 4টি টেলিভিশন চ্যানেল রয়েছে, তবে সেগুলোর বেশিরভাগ প্রোগ্রামই রাষ্ট্র নিয়ন্ত্রিত। সংবাদ, তথ্য এবং বিনোদনের বড় অংশই সরকারের অনুমোদিত কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। তবে উত্তর কোরিয়ার সবচেয়ে অবাক করা আইন হলো 3 জেনারেশনস অফ পানিশমেন্ট বা 3 প্রজন্মের শাস্তি।
উত্তর কোরিয়ার কিছু রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা রাষ্ট্রদ্রোহিতার মতো অভিযোগ প্রমাণিত হলে শাস্তি শুধুমাত্র অভিযুক্ত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা ভোগ করতে হয় তার পুরো পরিবারকে। অনেক ক্ষেত্রে তাদেরকে আলাদা করে শ্রম শিবির বা নিয়ন্ত্রিত বন্দি শিবিরে পাঠানো হয়, যেখানে জীবনযাপন অত্যন্ত কঠিন এবং নিয়ন্ত্রিত পরিবেশে হয়। বাইরে থেকে তথ্য পাওয়া কঠিন হওয়ায় এসব জায়গার বাস্তব চিত্র নিয়ে আন্তর্জাতিক মহলে সবসময়ই অনিশ্চয়তা ও বিতর্ক রয়ে গিয়েছে। সবচেয়ে ভীতিকর দিকটি হলো এর প্রজন্মগত প্রভাব, অর্থাৎ একজন মানুষের কথিত অপরাধের দায় শুধুমাত্র তার নিজের জীবনেই শেষ হয় না, বরং তার অনাগত সন্তান কিংবা নাতি নাতনির জীবন পর্যন্ত প্রভাবিত হতে পারে। ফলে একটি ভুল সিদ্ধান্ত বা অভিযোগ পুরো পরিবারের ভাগ্যকে অন্ধকারে ঠেলে দিতে পারে, যেখানে স্বাধীনতা, স্বাভাবিক শৈশব কিংবা সাধারণ সামাজিক জীবন প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনার কাছে উত্তর কোরিয়ার কোন আইনটি সবচেয়ে অদ্ভুত মনে হয় তা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।